রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় 2 তরুণকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেওয়ায় পুরো পরিবারকে হত্যা করা হয়। সরকারের 6 মাস অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ এবং আতঙ্ক। একের পর এক সংঘটিত হচ্ছে নানা ধরনের অপরাধ, হত্যা, হুমকি, চাঁদাবাজি ছাড়াও বেড়েছে তৌহিদি জনতার দৌরাত্ম্য। সিলেটে তৌহিদি জনতার ব্যানারে কিছু শৃঙ্খল লোক নৌকাবাজ বন্ধের দাবি জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করেছে। আর কিশোরগঞ্জে ইমাম ওলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হয়েছে কনসার্ট। যে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা, তিনি বলছেন ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা সিনেমা নিষিদ্ধের মতো। প্রশ্ন উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া আসলে নিয়ন্ত্রণ করছে কারা? কারা এই তৌহিদি জনতা? কেন বাড়ছে অপরাধ? কি করছে সরকার? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলিয়া তালুকদার এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। শাহাদাত হোসেন সেলিম, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী এবং 2 সন্তানকে হত্যাকাণ্ডের ঘটনায় 2 তরুণকে আটক করেছে পুলিশ। সরকারের 6 মাস অতিবাহিত হয়ে গেছে। কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা সবাই প্রত্যাশা করেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটি কাঙ্ক্ষিতভাবে না হলেও জনমনে বেড়েছে উদ্বেগ। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে দেশের থানাগুলোতে 99,992 মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া 265টি ডাকাতি, 904 ছিনতাই, 512 অপহরণ, 4,808 চুরি, 1,591 চুরি এবং অন্যান্য ঘটনায় 41,925টি মামলা হয়েছে। জানতে চাচ্ছি শুরুতেই, আসলে যেহেতু কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই 6 মাসে এই অবস্থা কেন? বিষয়টা কি এমন হলো যে ডাক্তারও আসলো, রোগীও মারা গেল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ দর্শকদেরকে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা তো আমরা অনেক আগে থেকে শুনে আসছি। ব্যাপারটা সেরকম কিছু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা যেভাবে মিডিয়াতে হাইপ তোলার চেষ্টা করছেন, গেল গেল বলে রব তুলছেন, এটা আসলে পরিস্থিতি সেরকম কোনো কিছু নয়। এগুলো মানে গতানুগতিক স্বাভাবিক ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে আছে, মানে মানুষ স্বস্তিতে আছে, এটা আমরা বলতে পারবো। এই যে আইন শৃঙ্খলা বাহিনী গত 17 বছর যাবৎ তাদের একমাত্র দায়িত্ব ছিল ক্ষমতাসীনদের পদলেহন করা। পদলেহন করতে করতে তারা তাদের দায়িত্বটাই ভুলে গেছে, তারা তাদের কর্তব্যটা ভুলে গেছে। পরবর্তীকালে এই আন্দোলনে, বিপ্লবে, গণ অভ্যুত্থানের মধ্যে পুলিশের যে নৃশংস ভূমিকা, পুলিশ যেভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, পুলিশের উপর মানুষের স্বভাবত একটা প্রচণ্ড ক্ষোভের এবং সৃষ্টি হয়েছে। সেই কারণে পুলিশ আপনারা থানাতে অগ্নিসংযোগ করা হয়েছে, ইত্যাদি করা হয়েছে। সেই দোহাই দিয়ে পুলিশ বেশ কিছুদিন নিষ্ক্রিয়, অথবা তারা অনেকাংশে এখনও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুলিশ নিষ্ক্রিয়। এবং এই পুলিশ আসলে গত 17 বছরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের থেকে তো একদম কষ্টি পাথর দিয়ে যাচাই করে ডিএনএ টেস্ট করে তাদেরকে নিয়োগ করা হয়েছে। তারা এক ধরনের হতাশায় ভুগছে, তারা এক ধরনের তারা যে রাজনৈতিক আনুকূল্যে তারা চাকরি পেয়েছে সেটা তারা ভুলতে পারছে না, যে কারণে তারা যতটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার কথা অনেক ক্ষেত্রে সেসব পুলিশের দায়িত্ব পালন করছে না। যে কারণে একটু সমস্যা হচ্ছে আপনার বিভিন্নভাবে।
আমরা গত 6 মাসে যদি আমি চিন্তা করি, তাহলে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে প্রধান সমস্যাটা কোনটা, আমি বলবো যে ব্যাপক হারে মাদকের বিস্তৃতি। মাদকের বিস্তৃতির এমনভাবে হয়েছে এবং মাদক আপনার এই পর্যায়ে এখন সহজলভ্য হয়ে গেছে, ছোট্ট একটা ইয়াবা ট্যাবলেট এটা, এবং গতকালকে যে রংপুরে যে ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু এই যে ইয়াবা খাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে। যখন তারা মাদক সেবন করে তখন তারা মানুষে থাকে না, পশুতে রূপান্তরিত হয়। ঠিক যেমনিভাবে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ঐশী নামে একটা তরুণী মেয়ে তার পিতা এবং মাতাকে একসাথে হত্যা করে। মাদকের বিরুদ্ধে আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি, জনগণকে সচেতন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক সময় আমরা দেখি যে তারা অনেক ঝুঁকি নিয়ে অথবা অনেক চেষ্টা চরিত্র করে যদি মাদকের কোনো ডিলারকে, মাদকের কোনো বিক্রেতাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে সে জামিন পেয়ে যাচ্ছে। উকিলদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে কার আগে কে জামিন করাবে। আমরা কয়েকদিন আগে আমাদের জেলা আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে বা সেখানে আমরা সেখানে আইনজীবীদের প্রতিনিধিও ছিল, তাদের প্রতি একটা আহ্বান জানিয়েছি যে আপনার মাদক এমনভাবে বিস্তার লাভ করেছে এবং কোমলমতি শিশুরা যেভাবে মাদকে জড়িয়ে পড়েছে, কোনো আইনজীবী বলতে পারবে না যে তার ছেলেও কখনোই মাদক আসক্ত হয়। তো তারা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম যে মাদক আসক্ত, মাদক সেবী, মাদক বিক্রেতাদের জন্য তারা আইনি সহায়তা না দেয়। এখানে আইনের কিছু দুর্বলতা আছে, আইনের কিছু দুর্বলতা তারা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে দ্বিগুণ উৎস নিয়ে তারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে। এবং উকিলরা আল্লাহ আল্লাহ করে কখন একটা মাদক সেবী আপনার গ্রেপ্তার হবে, কখন একটা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হবে, তারা টাকা 2 গুণ 3 গুণ 4 গুণ টাকা নিয়ে তার জামিন করবে। এই উকিলদের মধ্যে আসলে কোনো রকমের নৈতিকতা নাই, তাদের মধ্যে কোনো রকমের দেশপ্রেম নাই, তাদের মধ্যে শুধু টাকাটাই আছে। তাদের কারণেও সমাজে আজকে আপনার অপরাধীদের সংখ্যা বাড়ছে, কারণ অপরাধীর পক্ষে তারা দাঁড়িয়ে আইনি সহায়তার নামে তাকে তারা হেন কোনো পন্থা নেই যে পন্থায় তারা জামিন করানোর জন্য চেষ্টা করে না। তো এগুলো শুধু এককভাবে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৌড় দিয়ে লাভ নাই, সমন্বিতভাবে আইনের পরিবর্তন করতে হবে, আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং আমাদেরকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাইলে আপনার আইন শৃঙ্খলার আপনার কাঙ্ক্ষিত উন্নতি আমরা দেখতে পাবো। এখন রাতের ঢাকা শহর হইতে আরম্ভ করে গ্রামগঞ্জ নিরাপদ নয়, চুরি ছিনতাই এমনভাবে বেড়ে গেছে, কিশোরদের এমন দূরত্ব বেড়ে গেছে। আমি উত্তরা থেকে এখনই আসতে আমি দেখছি যে আপনার পণ্যবাহী ট্রাকের মধ্যে কিশোর 12, 13, 14 বছরের ছেলেরা ঝাঁপিয়ে উঠছে, ছুরি হাতে নিয়ে করতেছে, সবাই দেখছে, কেউ কিন্তু প্রতিবাদ করছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক সময় কাজ আগামতো পাওয়া যায় না। তো এগুলো সমন্বিতভাবে আসলে একটা রাষ্ট্রীয় একটা সংকট এবং আপনার এই সময়ে আসলে সবাই মিলিতভাবে এটা চেষ্টা করা দরকার। আমরা আশা করব আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এটা আমরা অবশ্যই আশা করতে পারি। জি নিশ্চয়ই। জলি তালুকদার, স্বরাষ্ট্রমন্ত্রীও যেমনটা বলেছেন যে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে আছে, শাহাদাত হোসেন সেলিমও তিনি তাই বলেছেন। কিন্তু আমি নিশ্চয়ই কয়েকটা ঘটনার কথা উল্লেখ করেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। পুলিশ সদর দপ্তরের সূত্র সেই ঘটনাগুলোর প্রমাণ দিয়েছে এবং 6 মাসের পর্যালোচনা গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেখানে কিছু তথ্য উঠে এসেছে। সেই ক্ষেত্রে 6 মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আছে কিনা, উন্নতি হয়েছে কিনা, অবনতি হয়েছে কিনা, আপনার মতামত কি বলে? এবং সেই সাথে এই যে রংপুরের যেই বাস্তবতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সাথে এই রংপুরের বাস্তবতাটাকে আসলে মেলাবেন কিভাবে? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এটা একদম নিঃসন্দেহে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থাটা বাংলাদেশে, সেটার সাথে একেবারেই সম্পৃক্ত বিষয় রংপুরের ঘটনা। শুধু রংপুর না, আজকে বেশ কয়েকটা ঘটনায় আমরা দেখি। আরেকটা 2টা বাচ্চা ফ্ল্যাটে কান্না করতেছিল, মাকে হত্যা করা হয়েছে। এরকম প্রতিদিনই তো কোনো না কোনো হত্যাকাণ্ড ঘটনা কিন্তু আমরা দেখছি এবং এটা ব্যাপকভাবেই বেড়ে গেছে। একটা বিষয়ে আমরা অভিযোগ করতে পারি যে আমাদের আগের সরকার এই রেখে গেছে, ওই রেখে গেছে, খুব খারাপ অবস্থায় রেখে গেছে। তো সাথে সাথে তো এটাও বলতে পারি একটা বিরাট অভ্যুত্থান হয়েছে, সেখানে একটা বিরাট মানুষ অংশগ্রহণ করেছে এবং মানুষ একটা গুণগত পরিবর্তন রাষ্ট্রের আসলে চেয়েছে আর কি। সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারও সেটা পারে নাই এবং এই সরকার এসেও যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার একটা নির্বাচিত সরকারের কাছ থেকে, মানুষের যে প্রত্যাশা এবং যে ধরনের উদ্যোগ এই সরকারের দিক থেকে নেওয়ার কথা ছিল, তারা কিন্তু সেইগুলো নিতে পারে নাই। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা
উন্নত করার জন্য যে ধরনের পদক্ষেপ সেইগুলো দেয়। এবং উপরন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে ধরনের কথা বলে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটাকে নিয়ে যেভাবে উনি কথা বললেন, এটা তো দায়িত্বহীনভাবে কোনো কথা বললে হবে না। ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশের বাইরে না, এমন কিছু কেন সেখানে ঘটে যাবে? আর তৌহিদি জনতারও এমন কোনো কাজ নাই, তাদের কাজ শুধু হচ্ছে সাংস্কৃতিক মানে কর্মকাণ্ড বন্ধ করা, মানে কনসার্ট বন্ধ করা, নৌকাবাজ, আমাদের যেগুলো ঐতিহ্যগতভাবে আমরা বাংলাদেশে করে আসছি সেগুলো বন্ধ করা। সেগুলো বন্ধ করে তো এটা কঠোর হস্তে দমন করতে হবে। কোনটা কঠোর হস্তে দমন করতে হবে, কোনটা করতে হবে না, এটার পার্থক্যটা কিন্তু সরকারকে আসলে বুঝতে হবে আর কি। দেখেন, রংপুরের ঘটনাটা দেখার পরে আমি না শুধু, আমার মনে হয় জাতিগতভাবেই সবাই একটু স্তব্ধ হয়ে গেছে। এটা কী ধরনের নৃশংস হত্যাকাণ্ড! আমি শুধু এটা মাদক, ঠিক আছে মাদক আপনি গ্রেপ্তার করতেছেন, সেটাও ঠিক আছে, বলতেছেন যে গ্রেপ্তার করতেছেন, গ্রেপ্তারের মধ্য দিয়ে তো আইনশৃঙ্খলার অবস্থার উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। আপনাকে তো একটা গুণগত পরিবর্তন দেখাইতে হবে যে যে এই ঘটনাগুলো ঘটতেছে না, এবং এইটা এমন একটা কঠোর হস্তে আমরা এই জায়গাগুলোকে নিচ্ছি, দমন করছি, যাতে করে হচ্ছে এরা আবার ফার্দার কোনো সাহস তারা পায় না। এবং গ্রেপ্তারকে কেন্দ্র করেও তো নানান আলোচনা উঠে আসছে, তো সেইগুলোও যেন মানুষের মনে সন্দেহটা কেন তৈরি হয়। ওই প্রেস কনফারেন্সই তো বহু প্রশ্ন সেখানে করেছে। ফলে আমাদের যেটা মনে হচ্ছে যে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল সেটা এখন পর্যন্ত সরকার করতে পারছে না, বা সেই কনফিডেন্সটা সরকারের নেই। এটা ঠিক আছে পুলিশের ব্যাপারটা, এখন পুলিশকে তো কনফিডেন্স, একটু যদি ইন্টারাপ্ট করি, যে কনফিডেন্স না থাকার পেছনে আসলে মূল কারণটা কি থাকতে পারে, যেহেতু এখন নির্বাচিত সরকার অনেকগুলো বিষয়ে আমি বলবো যে এই সরকার আরও তো অনেকগুলো বিষয় এটার সাথে সম্পৃক্ত আছে, কথা বললে বলা যাবে আর কি, যে ঘটনাগুলি একটার পর একটা ঘটাচ্ছে। আমরা কিন্তু চাচ্ছি যে একটা স্টেবল সরকার হোক, কারণ আমরা একটা 17 বছর একটা স্বৈরাচার বিরোধী লড়াই করেছি, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভোটাধিকার এই জায়গাগুলো প্রতিষ্ঠিত করার জন্যই তো আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্যই তো এই লড়াই করেছি, এবং সেলিম ভাইরা বহুবারই সেই লড়াই করেছেন গণতন্ত্র ভোটাধিকার। আমাদের লড়াই কিন্তু প্রতিবার পিছন থেকে শুরু করতে হয়। ফলে আজকে সরকারের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং নির্বাচনের মধ্য দিয়ে যে কনফিডেন্সটা দাঁড়ানোর কথা ছিল, এই কনফিডেন্সটা আসলে দাঁড়াচ্ছে না। এখন এটা কেন দাঁড়াচ্ছে না, এটা সরকারকেও আসলে একটু বিবেচনা করে দেখা উচিত যে এই কনফিডেন্সটা তাদের দাঁড়ানো উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দায় ছাড়াভাবে কোনো কথা বলা যাবে না, এটাকে কঠোর হস্তে দমন করতে হবে। আপনি সাধারণ মানুষ যখন হয়রানি করেন, আপনি শ্রমিকদের যখন হয়রানি করেন, সাধারণ মানুষকে যখন হয়রানি করেন, কোনো ন্যায্য আন্দোলন যখন আপনি হয়রানি করেন, করেছে তো আমাদেরকে, আমরা যখন তেল কেস, আমরা যখন বন্দর নিয়ে আন্দোলন করছি, আমরা যখন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বলছি, আমাদের উপরে তো হয়রানি করা হচ্ছে, বা ধর্ষণ বিরোধী, নিপীড়ন বিরোধী যে লড়াইগুলো করছি সেইগুলোর বিরুদ্ধেও তো আমাদেরকে হয়রানি, সেইগুলো আপনারা করতে পারতেছেন, কিন্তু যখন অপরাধীকে ধরতে হবে সেটাকে সঠিকভাবে করতে পারছেন না, এটা তো মানা যায় না। এটা আমার মনে একটা সদিচ্ছার বিষয় আছে, এবং সম্পূর্ণ যে এফোর্টটা করা আর কি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য, সেই জায়গাটা আসলে অভাব রয়েছে, এবং পুলিশ কমিশন গঠন করা হয়নি। এবং পুলিশকে আমরা চাইবো, এবার চাইবো অন্তত পক্ষে, যে এত বড় মানে অভ্যুত্থানের পরে এবং এত ঘটনাবলীর পরে পুলিশকে একটু স্বাধীনভাবে সেটা যেন একটা প্রতিষ্ঠান হিসাবে একটু দাঁড়াইতে পারে, এবং যে প্রতিষ্ঠানটা আসলে সরকার যেই থাকুক সেই প্রতিষ্ঠানটা আসলে মানুষের পক্ষে কাজ করবে। কিন্তু সেই জায়গাটাও তো নিয়ে যাওয়ার জন্য পুলিশ ডিপার্টমেন্টটাকে একটা চেষ্টা আমাদের সরকারের দিক থেকে চালানো উচিত আর কি। জি, চলিতাল তো আরেকটু ছোট্ট বিষয়ে যদি একটু জিজ্ঞেস করতে চাই, 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ব্যাপক জনরোষের শিকার হয়েছে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। সেই ক্ষেত্রে পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয় 5,763টি অস্ত্র। লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও 1,311টি উদ্ধার হয়নি। SMGর মতো আধুনিক অস্ত্র রয়েছে এই তালিকায়। সেক্ষেত্রে এই যে উদ্ধার হয়নি বা এই অস্ত্রগুলো আসলে কাদের হাতে আছে বলে মনে করেন পুলিশ, বা কেন এখনও অস্ত্রগুলো উদ্ধারে আসলে ব্যর্থ, কি বলবেন? এইগুলো তো আসলে তো আমরা যদি জাতীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তো অবশ্যই, এটা জাতীয় নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন। এই অস্ত্র কার বিরুদ্ধে কখন ব্যবহৃত হয় সেটা তো আমরা কেউই বলতে পারি না। এখন ঘটনা যেটা হচ্ছে যে আমি যে পয়েন্টটা এই জায়গায় খুব সিরিয়াসলি বলতে চাই, সরকারের দিক থেকে যে উদ্যোগগুলো শুরুতেই নেওয়ার দরকার ছিল, যে এই অস্ত্র পুনরুদ্ধার, এবং যে সন্ত্রাসীদেরকে বিনা কারণে তখন ছেড়ে দেওয়া হয়েছে, যারা আসলে পরবর্তীতে এই সরকার পরিচালনার ক্ষেত্রেই তারা নানান ধরনের বাধা তারা তৈরি করবে, এই জায়গাগুলো কিন্তু সরকারের দিক থেকে খুব সিরিয়াসলি পদক্ষেপ নিয়ে সেই উদ্যোগগুলো নেওয়া উচিত। আমি মনে করি এখন 6 মাস পূর্ণ হয়েছে, এখনও যথেষ্ট সময় আছে, সরকার সেগুলো উদ্যোগ নেই, অস্ত্র পুনরুদ্ধার করুক,
এবং সেই মানে সন্ত্রাসীদের যাদের যাদের মানে ছেড়ে দিয়েছে, যারা দেশের জন্য থ্রেট, হুমকি, তাদের ক্ষেত্রেও মানে মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাদের নেওয়া উচিত এবং নেক সেটা সরকার, এবং সেটাই তো মানুষ এক্সপেক্ট করছে, এবং সেটা করলে কিন্তু মানুষ তাদেরকে সমর্থন করবে। কিন্তু এমন কিছু তারা করতেছে না যাতে করে হচ্ছে মানুষের সমর্থনটা এদিকে যায়, বরং মানুষ আরও আতঙ্কগ্রস্ত হচ্ছে। সর্বত্র মানুষ কিন্তু মানে সবাই, সরকারও এটা বলে ফেলে, যখন বলে ফেলে যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অন্যরকম, তখন মানুষ তো কোনো আসলে সরকারের প্রতি বা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি যে আস্থাটা থাকা দরকার সেটা তো ফিরে পাবে না কখনো। ফলে এটা কে স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝাবে? উনি তো যথেষ্ট বুঝেন, এবং ওনার তো এই ধরনের বক্তব্য রাখা আসলেই উচিত না আর কি। জি, জনাব আবদিন শিশির, প্রথমত জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যর্থতা আমরা দেখেছি বা যে অবনতি আমরা দেখেছি, সেটির সমালোচনা করে নির্বাচিত সরকারে এসে বিএনপি বলেছিল যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে। 6 মাস পর এখন যদি পুরোটা আপনার কাছে জানতে চাই, পুরো পর্যালোচনা, 6 মাস পরে যে রংপুরের ঘটনা, আরও নানা কিছু ঘটনা রয়েছে এই 6 মাসে আমরা দেখেছি, বিভিন্ন সূত্রে জানা গেছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ক্ষমতা বদলেছে কিন্তু যে নিরাপত্তার যেই কাঠামো যেটি আসলে বদলানোর প্রয়োজন ছিল সেটি একই রয়ে গেছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সহ-আলোচককে এবং চ্যানেল ওয়ানের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আপনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নিরাপত্তা ব্যর্থতা। আসলে আমি এইভাবে একটা মানে স্টোরি টাইপ আলাপে আমি যেতে চাই না। আমার কাছে মনে হলো যার কাছে অন্তর্বর্তীকালীন সরকার অপছন্দনীয় তার কাছে মনে হয় এটা ব্যর্থতা, যার কাছে আওয়ামী লীগ সরকার পছন্দনীয়, আওয়ামী লীগ সরকার গুম খুন মানে 10,000 12,000 মানুষ মেরে ফেললো, ওটাকে ব্যর্থতা মনে হয় না। বা বিএনপি যদি দলীয় কোন্দলে 300 লোক খুনও হয় সেটাকে তার কাছে বড় মনে হয় না। আপনি 5 আগস্ট পরবর্তীতে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো পুলিশ ব্যবস্থা ছিল না, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। আপনি দেখেন ওই 3 দিন বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে ট্রাফিক লাইন থেকে শুরু করে প্রত্যেকটা মানে সেবা সেক্টরে তারা নিঃস্বার্থভাবে ভলেন্টারিলি তারা যেভাবে সেবা দিয়েছে, বাংলাদেশ তো ওই 3 থেকে 4 দিন সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কত সভ্য। আজকে যদি এটা পৃথিবীর অন্য কোনো দেশে হতো বা আপনার ইউরোপ আমেরিকা হতো, ও শহরগুলোতে লুটপাট হয়ে যেত। আপনি 5 আগস্টের পরবর্তীতে আপনি কোনো এমন কিছু দেখছেন যেটা দ্বারা আপনি বড় ধরনের বলতে পারবেন যে যারা অভ্যুত্থানের পক্ষের শিক্ষার্থীরা কোথাও লুটপাট করেছে, কারো গুদাম হামলা করেছে বা কারোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে? আপনি শুধু যদি মুক্তিযুদ্ধের পরবর্তীতে 1972 থেকে যদি 75 দেখেন, এই যে মানে আপনার বামপন্থী মুক্তিযোদ্ধা আর হচ্ছে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধাদের মধ্যে খুনাখুনিতে আপনার হচ্ছে সারাদিন অস্থির থাকতো। ঈদের নামাজও পর্যন্ত মানে ওরা খুনাখুনি করতো। সেই তুলনায় তো বিপ্লব পরবর্তী কোনো বিপ্লবী হাতে অস্ত্র নেয় নাই, কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটায় নাই। তারপরে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টুকুতে বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে ক্রস ফায়ার দেওয়া হয় নাই। যদি আওয়ামী লীগ যে তাদের যে হিসাব যে তারা মানে ক্ষমতা হারালে 10 লাখ লোককে খুন করা হবে, কই আমরা তো 10 লাখ লোক খুনিতে দেখি নাই। বরং আপনি যে মনে করবেন যে তাদের যে অনেকেই হচ্ছে এমন পরিমাণ অপরাধ করছে তারা নিজেরা মনে করছে তাদেরকে খুন করে ফেলবে, খুন করা হয় নাই। তার মানে কি ওই সময়টা ভালো ছিল? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ইন্টারিমের সময় কিছু কিছু জায়গায় আপনার অনেক বেশি মানে আপনি বলতে পারেন যে সহিংসতার ঘটনা ঘটেছে। 5 আগস্টের পরবর্তী সময়ে 17 মাসের হিসাব যদি সংস্থার কেন্দ্রে, সেক্ষেত্রে 280 জনের মতো, এমনটাই হয়তো সংখ্যাটা যতদূর আমার মনে পড়ে, এতজন নিহতের ঘটনা বা আহত হয়েছে এরকম নানা 17 মাসের হিসাব। আপনি যে লাইনে আসছেন আমি আপনার লাইনে আসতেছি, এটাই বলতেছি। দেখেন, ইন্টারিমের সময় 5 আগস্ট থেকে আজ পর্যন্ত মানে যত ভায়োলেন্স হচ্ছে বা ইন্টারিমের সময় যে ভায়োলেন্সটা হয়েছে, টিএবি রিপোর্ট অনুযায়ী টোটাল এই ভায়োলেন্স বা সহিংসতা এবং হচ্ছে মবের 91% জন্য দায়ী করেছে বিএনপিকে এবং ডেটা অ্যানালাইসিস করেছে, 7% করেছে আওয়ামী লীগ। তো আপনি যদি মনে করেন টোটাল ভায়োলেন্সের 97% আওয়ামী লীগ বিএনপি করে, এর মধ্যে 91% আওয়ামী লীগ বিএনপি করে, ইন্টারিমে পুরো সময়টাতে দেখবেন যে বিএনপির মানে দলীয় কোন দলে নেতাকর্মী খুন হচ্ছে। বিএনপি এক গ্রুপ একটা হাট বাজারের দখল নিতে যাচ্ছে, অন্য গ্রুপ পাল্টা এটাকে দখল নিতে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি করা গেল না? এটা যায় না বিএনপি কারণে। দেখেন, আমি আপনাকে বলি, বাংলাদেশে এখন পর্যন্ত আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেন, আইন শৃঙ্খলা অবনতি দেখেন, পুরোটা একদম 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত পুরোটার জন্য তো বিএনপি দায়ী। কারণ বিএনপি যদি এই 91% যদি ভায়োলেন্স কমায় দেয়, দেশে টোটাল 91% ভায়োলেন্স থাকে না। তার মানে কি? প্রমাণটা হচ্ছে এখানে বিএনপির খাসলত পরিবর্তন হয় নাই। আমি আর তো আপনাকে ক্লিয়ার করে দিই। দেখেন, এই যে হাট ঘাট মাঠ এগুলো কি কে দখল করেছিল? 5 আগস্ট পরবর্তীতে বিএনপি করেছিল। আপনারা কিন্তু দায় দিচ্ছেন কিন্তু ইন্টারিমকে।
আর দোষ পড়তেছে ইন্টারিমেন্ট হয়েছে এনসিপির গভর্নমেন্ট, ছাত্রদের গভর্নমেন্ট। কিন্তু যদি দলীয় কোন দলের 300 নেতাকর্মী খুন হয়েছে বিএনপি, কিন্তু বিএনপিকে আপনারা দায় দিচ্ছেন না 5 আগস্ট পরবর্তীতে। এই যে বিএনপির মানে আপনার জাতীয় নির্বাচনের পর থেকে 6 মাসে 38 জন নেতাকর্মী দলীয় কোন দলে খুন হয়েছে। এটা কি অন্য কোনো দলে হয়েছে? এটা কি হয়েছে অন্য কোনো দলে? হয় নাই তো। তাহলে আপনাকে দেখুন এটা দেখেন, ওদের গভর্নমেন্টের সময় ওনারা হচ্ছে এই আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী, ইন্টারিমের সময় তারা দায়ী। তো এখন বিএনপিকে কিন্তু আমরা সেভাবে বলছি না, বিএনপির দোষগুলো ইন্টারিমের উপর চাপাই দিচ্ছি, আর ইন্টারিমের দোষগুলো হচ্ছে চাপাই দিচ্ছে এনসিপির উপরে। এ ধরনের একটা প্রবণতা আছে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, বিএনপি তার দলীয় নেতাকর্মীদের সে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। এটা একদম ঐতিহাসিকভাবে বিএনপি 2001 থেকে 6 পর্যন্ত তার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, সন্ত্রাসী এবং অপকর্ম, দুর্নীতির কারণে লাস্ট পর্যন্ত সে হচ্ছে কি বাধ্য হয়ে অপারেশন ক্লিন হার্ট করতে হয়েছে। আপনার তো মনে থাকার কথা, এই যে বিচার বহির্ভূত মানে হত্যাকাণ্ড, নিজের নেতাকর্মীদেরকে সে খুন করতে বাধ্য হয়েছে অপারেশন ক্লিন হার্ট করে। তো এখন আবার দেখেন ঠিক একই লাইনে চলে আসছে বিএনপি। এই যে যেটা দেখতেছেন এখন, এটাই বিএনপি 2001 সাল থেকে 6 সালে বিএনপি মতোই, কিন্তু এখন বিএনপিটা আবার আগের লাইনে চলে আসছে। 17 বছরের মানে নিবৃত্ত বিএনপি আর এখন আর দেখবেন না। এখন দেখেন, এখন আপনার যে তো মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেন, এই যে আপনি বললেন ইয়াবার কথা বললেন, যে রংপুরে ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে এখন ইয়াবার ব্যবসা কারা করে, ইয়াবার ডিলার কারা? বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক স্পষ্ট বলেছে, বিএনপির অনেক নেতারা, বড় বড় নেতারা ইয়াবার ডিলার, হাত বদল হয়েছে আওয়ামী লীগ থেকে। তা আপনি এখন বাংলাদেশে এই যে ইয়াবা সমস্যা, আইন শৃঙ্খলা অবনতির সমস্যা, দলীয় কোন দলের নেতাকর্মী খুন, এগুলো মূলত হচ্ছে বিএনপিকে কেন্দ্র করে হচ্ছে, কারণ তারা ক্ষমতা আছে, ক্ষমতায় যে থাকে সে এটা ভোগ করে। আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করছে। তো এখন আপনি যদি মনে করেন যে টোটাল একটা সামাজিক সমস্যা, এটা মানে আমরা বিএনপিকে দায় দিব না, আমি তো দেখতেছি ডাটা বলতেছে এখানে বিএনপি সমস্যা। জনাব শিশির, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলা পরিবেশে পরিবর্তন বা সংস্কার করতে তার সেই ব্যস্ততা আমরা দেখি না, এমনটা বলেছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। সেই সাথে এনসিপির একজন নেতাও বলেছেন অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে আইন শৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রাখুন, এমনটা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি উল্লেখ করেছেন। আবার জামায়াতের আমির আজকে বলেছেন 24-এ যারা জেগে উঠেছিল তারা মারা যায়নি, তারা সবকিছু পর্যালোচনা করছে। এই যে এই ধরনের হুমকি, এর আগেও আমরা নতুন বিপ্লব হবে এই ধরনের হুমকিও দেখেছি, এটা কি আসলে সরকারকে ভয় দেখানোর একটা কৌশল? সরকারকে ভয় দেখানোর কৌশল কি? সরকার আপনি ভয় যখন ভেঙে যায় তখন আর হ্যাঁ দেখেন, আমি যেটা বলবো যে আবাবিলরা মারা যায় না। বিএনপি বলেছে আমরা যারা 24 জুলাই যুদ্ধ করেছে তারা আবাবিল, তো আবাবিলরা তো আবার তার প্রয়োজনে চলে আসবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্বন্ধে যদি বলতে চাই, যদি আমার কাছে মনে হয় বাংলাদেশে এই তারেক রহমানের গভর্নমেন্টে ওনার এই ক্যাবিনেটের সবচেয়ে ব্যর্থ লোক হচ্ছে তার সালাউদ্দিন আহমেদ। কারণ তার এই যে মন্ত্রণালয়ের দায়িত্ব সে পালন করে না, সে চলে যায় কোন জায়গায়? সংবিধানের আইনমন্ত্রীর কাজ মানে কাজ করার জন্য। সে চলে যায় কোথায়? সংসদে মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য। সে চলে যায় কোথায়? সে হচ্ছে ইসলামী ব্যাংক দখল করার জন্য চলে যায়। সে চলে যায় কোথায়? এসালামকে রক্ষা করার জন্য সে চলে যায়। মনে হচ্ছে সে অর্থমন্ত্রী, মনে হচ্ছে সে এখানে আইনমন্ত্রী বা আদার্স সব মন্ত্রণালয়ে সে দায়িত্ব নিয়ে নিয়েছে। অথচ তার মন্ত্রণালয়ে যদি তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে একটু বসতো, তাহলে দলীয় খুনাখুনিটা বন্ধ হয়ে যেত। সে যদি তার দলের নেতাকর্মীদের নিয়ে বসতো, তাহলে সারা দেশে যারা এই মাদকের ডিলারশিপ নিয়েছে, ইয়াবার ডিলারশিপ নিয়েছে, এই সমস্ত ডিলাররা মানে শুধরাতো, সে তো এগুলো করছে না। সুতরাং আমি মনে করি এই মানে এই গভর্নমেন্টের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। আপনার এই বিষয়টি ঘিরেই শাহাদাত হোসেন সেলিম, আপনার প্রতিক্রিয়া জানবো। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অবনতি যেটি বলেন না কেন, তার সাথে আসলে তৌহিদি জনতার যে দৌরাত্ম্য সেটি বেড়েছে, সেটি নিয়েও আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছে, সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। শাহাদাত হোসেন সেলিম, জনাব আবদিন শিশির বিরতির আগে বলছিলেন যে সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় যদি বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে তিনি মন্তব্যগুলো রেখেছেন। সেই সাথে জানতে চাই যে হত্যা, হুমকি বা চাঁদাবাজি এগুলোর পাশাপাশি আমরা দেখেছি তৌহিদি জনতার দৌরাত্ম্য বেড়েছে। সিলেটে তৌহিদি জনতার ব্যানারে কিছু উচ্ছৃঙ্খল লোককে দেখেছি আমরা নৌকাবাইজ বন্ধের দাবি জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করেছে এক দল। আবার সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়টিকে কেন্দ্র করে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজনা সিনেমা নিষিদ্ধের মতো। শুরুতেই জানতে চাই এই তৌহিদি জনতা আসলে কারা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেই মন্তব্যটি করেছেন, দেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে তো সরকারের ভূমিকা নিশ্চয়ই অনেক কার্যকর ভাবেই থাকে। সরকারের একজন মন্ত্রী যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে কি ব্রাহ্মণবাড়িয়া সরকারের নিয়ন্ত্রণে নেই? ব্রাহ্মণবাড়িয়া আসলে নিয়ন্ত্রণ করছে কারা? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট।
দেখুন, ওই জয়নাল আবদিন শিশির তো বক্তব্য শুনলাম, শোনার পর মনে হলো যে তার মধ্যে স্বৈরাচারের প্রেতাত্মা ভর করেছে। আর স্বৈরাচারী কণ্ঠে সে স্বৈরাচার সময় যেভাবে হাসিনা সরকার বা তার চেলা চামুন্ডরা বিএনপিকে দায়ী করতে বিভিন্নভাবে, সেও ঢালাওভাবে কারণে অকারণে বিএনপিকে দায়ী করছে আর কি। তো বিএনপি তো আপনার ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়, কোনো ফ্যান্টাসি নিয়েও বিএনপি কাজ করে না। বিএনপি 17 বছর মানে স্বৈর শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে আন্দোলন সংগ্রাম করেছে। গুম খুনের ইতিহাস বিএনপির আছে। আমরাও সেই সময় জীবনকে বাজি রেখে কথা বলেছি। একটা পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই বিপ্লবের পরে আমরা সবচেয়ে যেটা ভুল করেছি, ডক্টর ইউনূসের মতো একটা অপদার্থকে সরকারের প্রধান করে এবং তার মনোনীত উপদেষ্টারা দেশটাকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলের সরকার নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলেই এনসিপি বা জামাতের একটা গাত্র দেওয়া শুরু হয়। বাট আমরা মনে করি যে এই সরকারটা তো এনসিপির সরকারও না, জামাতের সরকার না, বিএনপি সরকার না। তাদের ভুল যেটা সেটা বলবো। তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন দেখেছি যে নির্ধারণ একটা স্বরাষ্ট্রমন্ত্রী যার মানে চলনে বলনে আচার আচরণে কোনোভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রীর বিষয়ে কথা বলেছি, অন্যান্য বিষয়ে কথা বলেছি। আমরা বারবার তাদেরকে পরিবর্তনের কথা বলেছি, কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ তারা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আমরা একটা নির্বাচন আদায় করতে পেরেছি। আমরা বাধ্য করি যেটা নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচনে আমরা জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছি। অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার তার কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই আপনার মনোবলটা, সেই মনোবলটা আমি তো বললাম, তারা স্বৈরাচারের পদলেহন করেছে। তাদেরকে এখন সেভাবে তাদের থেকে কাজ আদায় করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী পরিশ্রম করছেন। তিনি যেহেতু সংবিধান বোঝেন, সংবিধান নিয়েও তোনার কাজ করতে হচ্ছে সংসদস্য হিসাবে। তারপরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসাবে তিনি সেই কাজটাও করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কোনো ক্রসফায়ার হয়নি, এখনও কোনো ক্রসফায়ার হচ্ছে না। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হচ্ছে না। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডকে আমরা কখনো প্রশ্রয় দিই না। আর এই যে হাট বাজার দখল, এটা নিয়ে গালগপ্প করা, এখানে হাট বাজার এটাকে দখলের কোনো বিষয় আছে নাকি? সেখানে সরকার আপনার তাদের টোল আদায় করার জন্য টেন্ডার করে, টোল দেয়, টোল আদায় করে, এগুলো একটা সিস্টেমের মধ্যে চলছে। ঢালাওভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধাচরণ করা অথবা তাদেরকে সন্ত্রাসী অথবা চাঁদাবাজিগুলো আওয়ামী লীগের নেতারা যেভাবে বলতো, এখন দেখি যে এনসিপির কেউ কেউ সেই ভাষায় কথা বলছে। এখন এনসিপি তো ধরেন আপনার তাদের অনেক নেতাই যারা আছে এনসিপিকে, তাদের অনেককেই আমরা দেখেছি অন্তর্বর্তী আপনার আন্দোলন সংগ্রামে একটা ভূমিকা রাখার জন্য। আবার অনেকে আমরা তখন দেখিও না, চিনিও না, জানিও না। তারা সবাই মিলে একটা দল গঠন করেছে। আমরা শতফুল ফুটতে দেওয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের রাজনীতি যেহেতু বিশ্বাস করি, আমরা রাজনীতিতে অনেকগুলো দল থাকবে, মত থাকবে, সমালোচক থাকবে। আমরা মনে করি যে সমালোচনা করলে সরকার সঠিক পথে চলবে। সংসদীয় এনসিপির নেতারা যেভাবে সরকারের সমালোচনা করে, আমরা এটাকে স্বাগত জানাই। এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য ভাষায় হতে হবে, সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। অযৌক্তিকভাবে ঢালাওভাবে একদম গড্ডালিকা প্রভাবের মতো কোনো বক্তব্য দেওয়াটা কোনো অবস্থায় শোভনীয় নয়। আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা আপনাদেরকেও কথা বলার সুযোগ দিচ্ছি। আমরা বিভিন্ন মিডিয়াতে কোনো রকম, আপনারা অন্তত গত 6 মাসে কোনো টেলিফোন আপনারা রিসিভ করেন নাই যে অমুককে টকশোতে ডাকা হবে না, অমুককে টকশোতে ডাকা যাবে না, অমুক বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। আমি 2009 সাল থেকে ধারাবাহিকভাবে টকশো করে আসছি। স্বৈরাচারী শাসন আমলে অনেক চ্যানেলে আমাকে ডাকতো না এবং অনেক উপস্থাপক বক্তব্য রাখার আগে আমাকে বলে দিত যে এই বিষয়ে আপনারা কথা বলতে পারবেন না। আবার অনেক সময় আমরা সেলফ সেন্সরশিপ নিয়েও আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করেছি মানে অন্তত যেন চ্যানেলের নিচের থেকে যেন আমরা গুম না হয়ে যাই। অনেকাংশে গুমের হুমকি দেওয়া হয়েছে, টকশোতে গায়ের মধ্যে আঘাত করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে গ্রেপ্তার করতে চেয়েছে। সেগুলো মাথায় রেখেও আমরা কথা বলেছি। আমরাও মনে করি যে কথা বলতে হবে, ব্যক্তির বাক স্বাধীনতাকে আমরা রুদ্ধ করার মানে পক্ষপাতী নই। কিন্তু তার মধ্যে আমরা গঠনমূলক সমালোচনা অবশ্যই চাইব। এখন এখানে হ্যাঁ কিছু ব্যর্থ ঘটছে। আমি আপনাকে তো বললাম যে এখানে মাদকের বিস্তার ঘটছে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও চেষ্টা চরিত্র করে তাদেরকে গ্রেপ্তার করে, তারা খুব সহজে বেরিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেপ্তার করলে তারা সহজে জামিন পেয়ে যায়। এটা আইনের একটা ব্যাপক দুর্বলতা। মানে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে, তারপর ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করা হয়, আমরা দেখি 2 দিন পরে তারা বেরিয়ে এসে দ্বিগুণ উৎসাহ নিয়ে তারা কিন্তু আরও অভিজ্ঞতা সম্পন্ন সমৃদ্ধ হয়ে জেলখানায় আরও বড় বড় চোর ডাকাত এবং সন্ত্রাসীদের সাথে তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করে সেই অভিজ্ঞতাটা কাজে লাগায়। এই ক্ষেত্রে আইনের কিছু আপনার দুর্বলতা আছে। আইনের দুর্বলতা নিয়ে
আমরা কথা বলছি, আমরা আমাদের সংসদীয় কমিটিতে কথা বলছি, আমরা আমাদের সংসদে কথা বলছি। আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কথা বলুক এবং যারা দায়িত্বশীল আছেন তারা যেন তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে পারে। দেখুন, আপনার এখন ব্রাহ্মণবাড়িয়া যে বিষয়টা আমরা জানি, ব্রিটিশ আমল থেকে ব্রাহ্মণবাড়িয়া হলো যে বিশেষ সংস্কৃতির জগতে একটা আলাদা একটা মানে একটা তাদের অবস্থান ছিল। এখানে যে এখন সব মোল্লা মৌলবী সেটা নয়, সেখান থেকে অনেক কীর্তিমান আপনার সাংস্কৃতিক ব্যক্তি জন্ম নিয়েছে। সেই ক্ষেত্রে আপনার এই যে তারা তৌহিদি জনতার নামে যে অরাজকতা তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে শুরু হয়েছে, সেখান থেকে লাগাম টেনে ধরাটা কম হয়েছে। আমরা একটা বিশেষ রাজনৈতিক মানে গোষ্ঠীকে অথবা একটা বিশেষ রাজনৈতিক দলকে দেখি যে মহিলাদের ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছে, বাউল সঙ্গীত শিল্পীদেরকে গ্রেপ্তার করছে, তারপরে মাজার ভাঙচুর করা হচ্ছে, মাজার থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর ব্যাপারে আমাদেরকে আসলে জনসচেতনতা গড়ে তুলতে হবে, জিরো টলারেন্স করতে হবে। এখানে যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার সংস্কৃতি শেষে পালন করবে। এখানে নতুন করে যেমন নৌকাবাইজটাকে বন্ধ করে দিয়েছে, নৌকাবাইজের সাথে ধর্মীয় কোনো মানে সংঘর্ষ আছে বলে আমি অন্তত মনে করি না। এটা আবহমান বাংলার যে দৌরাত্ম, এটি আসলে মোকাবেলা করতে সরকারের পদক্ষেপ। দেখুন, আমি গত কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় যেগুলো মানে মব সন্ত্রাসীদেরকে দেখছি, মব সন্ত্রাসীদের কোনো দল নাই, টোকাই একদম মানে গাজুটে হিরোইনসি এবং মানে একদম বাউন্ডেলে এবং এই জাতীয় লোকগুলো কিন্তু তখন একটা সুযোগ নেয়, বুঝছেন। এবং এই সুযোগ করে দিচ্ছে আপনার ওই তৌহিদি জনতার নামে এক এক সময় এক এক রকম, কখনো তৌহিদি জনতা আপনার কখনো ইনসাফের নামে, কখনো ধর্মের নামে তারা এখন মানে অধর্মিক কাজগুলো করছে। এই ব্যাপারে আমাদেরকে সরকারকেও সচেতন হতে হবে, মুক্তমনা যারা আছেন, মুক্তমনার রাজনীতি যারা বিশ্বাস করেন তাদেরকেও সচেতন হতে হবে এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। কোনো লাই দিয়ে এগুলো কাজ হবে না। বানরকে লাই দিয়ে মাথায় উঠালে এটার পরিণতি খুব খারাপ হবে। আমরা বাংলাদেশে আমাদের বিএনপির যে একটা আছে, আমরা এটা মানে সবাইকে আমরা যে বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে নিয়েই আমরা চলতে চাই। আমরা একটা রেইনবো নেশন পক্ষে আমরা কাজ করতে চাই। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় আমাদের অবস্থান আমরা একদম পরিষ্কার। কিন্তু সাদাত হোসেন সেলিম, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি অনুষ্ঠানে এই যে তৌহিদি জনতার নামে বা যাদের নামেই হোক সেই যে আক্রমণ চালালো বা হামলা করলো, সেটি নিয়ে আসলে কেন মানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এখানে কি কোনো আসলে প্রশাসন কি কারো কাছে নতি স্বীকার করছে বা কোনো ভয় পাচ্ছে কিনা এই তথাকথিত তৌহিদি জনতার দিকে, কি বলবেন? দেখুন, এখানে তো ধর্মের মানে মলম বিক্রি করা বা টিকিট বিক্রি করে মানে যারা রাজনীতি করে অথবা যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়াটা অনেক সময় ঝুঁকিপূর্ণ মনে করে। কারণ বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এখন তারা ধর্মের না এই ধরনের মানে বিধর্মীয় কাজ করছে। আমার মনে হয় এখানে কোনো ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। আমরা যদি এদেরকে এখন প্রশ্রয় দিই, আমরা যদি তাদেরকে আমরা একটা আশকারা দিই, তাহলে এটা ভয়ঙ্করভাবে কিন্তু আমাদেরকে এটার পরিণামও করতে হবে। জি, জলি তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলছিলাম, সেই সাথে কিশোরগঞ্জে আমরা দেখেছি স্থানীয় আলেম আমাদের আপত্তিতে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন। আপনার কি মনে হয় দেশে আরেকটি কোনো সরকারের বিপরীতে কোনো ছায়া সরকার গড়ে উঠেছে যাদের কথায় আসলে প্রশাসন উঠছে বসছে বা প্রশাসন তাদের কাছে নতি স্বীকার করেছে, কি বলবেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। ছায়া সরকার না হলেও দেশে তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এরকম যে এই ধরনের ঘটনাগুলো ঘটানো যায়। এখন আমার কাছে যেটা মনে হয় আর কি, মানে সেটা যে লেবাসেই হোক, মানে কোনো কিছুকে ব্যবহার করে হোক বা ব্যবহার করে না হোক, সেটা ধর্মকে অপব্যবহার করেই হোক, এইটা শক্ত হাতে দমন করা যাবে না এরকম পরিস্থিতি বাংলাদেশে না। আমি এই জায়গায় খুব কনফিডেন্ট। এখন কেন পারছে না এটা তো আসলে মানে সরকারকে একটু খতিয়ে দেখা দরকার, তারা কেন এই জায়গাটায়। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়, তার আগে আমি একটু আরেকটা পয়েন্ট একটু বলে নিই আর কি, যে একটা বাইপোলার সিস্টেম তো বাংলাদেশে দাঁড়াইছে। আমরা দেখলাম এই স্বৈরাচার বিরোধী যে লড়াইয়ের আগেও একটা বাইপোলার সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, এখনও একটা বাইপোলার সিস্টেম। এবং এইবার একদম সংসদে বিরোধী দলে আছে হচ্ছে একেবারেই আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধী করেছে যে দল তারা, এবং তাদের সাথে এনসিপি যুক্ত হয়েছে। এখন 11 দলে এনসিপি সহ 11 দল যুক্ত হয়েছে। এখন ঘটনা যেটা হচ্ছে যে কিছু হলেই একটা ফ্রেমিং করা বা এক ধরনের ট্যাগ দেওয়ার একটা দেখলাম আমি। এখন ঘটনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো কারোর ব্যক্তিগত ছিল না, কোনো দলের ছিল না, এবং এটা ছাত্রদেরও ছিল না। আর এই অভ্যুত্থানে শুধু ছাত্ররাই ছিল না,
ছাত্রদের সাথে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের সাথে সবচেয়ে বেশি মারা গিয়েছে শ্রমিক, হ্যাঁ মানে শ্রমিকদের সংখ্যাটা সবচেয়ে বেশি। কিন্তু দেখেন শ্রমিকরা উপদেষ্টাও হয় নাই, মন্ত্রীও হয় নাই, কিছুই হয় নাই। শ্রমিকরা বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময় 4 জন শ্রমিক, গার্মেন্টস শ্রমিককে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। সেটা প্রতিবাদ আমরা সাথে সাথে করেছি। এবং মবগুলো কারা করে, সরকারকে তো আমি এই বিষয়ে পরামর্শ দিব। আরে মবগুলো যারা করে তাদেরকে তো চিনা যায়, আমরা চিহ্নিত করছি, কিন্তু তখন অন্তর্বর্তীকালীন সরকারের সবগুলো মব কারা করছে, কিভাবে করছে, সেগুলো চিহ্নিত করা গেছে। কাদের কথার আশ্রয় প্রশ্রয়ে মব হয়েছে সেটাও আমরা জানি। নারী সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারেই করেছে, কিন্তু এই নারী সংস্কার কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারের এই মানে তখনেরই কিছু মানে দল, তাদের আশ্রয় প্রশ্রয়ী কিছু দল, তারা কি তীব্র আক্রমণ করেছে সেটাও আমরা দেখেছি। আমরা তো অন্ধ না, আমরা অভ্যুত্থানে ছিলাম, খুব সিরিয়াসলি ছিলাম, জীবন বাজি রেখেছিলাম, এবং সাথে সাথে পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেটাও তো আমরা দেখব, কারণ সেই দাবি তো আমাদের আছে। পরে হচ্ছে এই সরকারের আমি সবচেয়ে বলবো, আমি আসলে বিএনপিতেও আমি দেখেছি যে 2টা ধারার নেতৃত্ব আছে। যারা রিয়েলাইজ করতেছে তার দলের ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা, মানে চাঁদাবাজি, যেটা হচ্ছে শিশিরও কিছুটা বলার চেষ্টা করেছেন। আমি সত্যি আমি নিজে এটার ভিকটিম, এবং আমি এলাকায় দেখেছি, আমি হাওড় এলাকার মানুষ, হাওড়গুলো ইজারা কারা নিচ্ছে সেটা স্পষ্টভাবে জানি। ইজারাধারের দৌরাত্ম্য, হাট বাজার, এটা স্বীকার করতে হবে, এবং স্বীকার না করলে তো আপনি এই অবস্থার পরিবর্তন ঘটাইতে পারবেন না। বিএনপির এই পরিবর্তন ঘটানোর দরকার। চাঁদাবাজি, লুটপাট, এবং যে এই যে হাওর দখল থেকে বিল দখল এবং হাট থেকে ধরে, এবং কদিন আগে আমরা দেখেছি ইউনিভার্সিটিগুলোতেও 2 মানে শক্তিশালী ছাত্র সংগঠনের মধ্যে যে বিরাট লড়াইটা হলো, সেটা তো দখলকে কেন্দ্র করেই হলো, সেই জায়গাগুলো আছে। ফলে মানে এই বাইপোলার সিস্টেমে আমরা দেখি যে একজন আরেকজনকে আক্রমণ করছে, জায়গাটা থেকে উত্তরণের পদক্ষেপ আসলে নেওয়ার কারোর কোনো ইচ্ছে বা সদিচ্ছা নাই। মাঝখান থেকে হচ্ছে এখানে মানে সর্বনাশ হচ্ছে জনগণের আর কি। আর যে কথাটা আমি একটু বলতে চাই আর কি, যে কিশোরগঞ্জে কারা বন্ধ করেছে সেটা সুনির্দিষ্ট করা যেত না, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না? নিলে কি মোবিলাইজেশন হইতো? গানের পক্ষে লোক নাই বাংলাদেশে, মানে নৌকাবাইচের পক্ষে লোক নাই বাংলাদেশে, বাউলদের পক্ষে লোক নাই বাংলাদেশে, তারা তো দাঁড়াইতো পাশে। ফলে এটা তো একটা মানে কনফিডেন্টের সাথে সেটা নিতে হবে, সেই সাহসটা তো আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টকে দেখাইতে হবে, এবং এই সরকারকে দেখাইতে হবে আর কি। ফলে এইগুলো আমার মনে হয় যে এইগুলোর বাইরেও তো রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এর মধ্যে ঘটে গেছে, সেই বিষয়গুলো আসলে আলোচনায় আসা দরকার আর কি, আমার কাছে মনে হচ্ছে। জি, জনাব আবদিন শিশির, একই ঘটনায় অর্থাৎ পুলিশের আয়োজিত অনুষ্ঠানে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী এভাবে হামলা বা বন্ধ করে দিতে পারে, সেই ক্ষেত্রে এখানে রাষ্ট্রের যেই কর্তৃত্ব সেটি আসলে চ্যালেঞ্জ করার মতো কোনো ঘটনা কিনা? আপনার কাছে আসবে একটি বিরতি নিয়ে, ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। জনাব আবদিন শিশির, পুলিশের আয়োজিত অনুষ্ঠানে যদি কোনো গোষ্ঠী বা যেই তৌহিদি জনতার তথাকথিত কথা বলছিলাম, তারা যদি বন্ধ করে দিতে পারে এবং এর বিরুদ্ধে যদি আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ব্যবস্থা না নেওয়া হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রের কর্তৃত্ব চ্যালেঞ্জ করার ঘটনা এটাকে বলা যাচ্ছে কিনা? বা আজকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের বন্ধের দাবির বিরুদ্ধে এরকম ব্যবস্থা না নেওয়া হয়, সেই ক্ষেত্রে আগামীতে তো নাটক, সিনেমা সবকিছুর উপরও একই নিষেধাজ্ঞা আসার সম্ভাবনাও রয়ে যায়, কি বলবেন? দেখেন, আপনার কথার সাথে আমি প্রতিধ্বনি করি, এটা আমার দ্বিমত নাই। তবে আমার একটু মানে ভিতর থেকে আমার কেন জানি একটু মানে এটা আইরনি মনে হচ্ছে যে সেলিম ভাই আর জলিয়াপা কারা এই হামলাগুলো করছে, বন্ধ করে দিচ্ছে, তাদের নামটা মুখে আনছেন না, কিন্তু ওনারা কিন্তু জানেন, বলতে পারবেন কিন্তু কারা হামলাগুলো করেছে। দেখেন, আমি আপনাকে বলি, এই যে ব্রাহ্মণবাড়িয়া এই যে বিএনপি জোটের যে জমিয়ত ইলেকশন করেছে, জমিয়তের নেতারা বলেছে যে হেফাজতের ভোট বিএনপি পেয়েছে, তবলিগের ভোট বিএনপি পেয়েছে, এছাড়াও যারা বাংলাদেশে মাজারপন্থী বা ওই ধারার লোকজনের ভোটও বিএনপি পেয়েছে। আপনি দেখেন, এই যে যারা আজকে এই কমি গড়া রাজনীতিগুলো করে, তারাই কিন্তু মূলত হচ্ছে এই সমস্ত বাধাগুলো দিচ্ছে। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আপনার হাটাজারি মাদ্রাসা গিয়ে কিন্তু উনি দোয়া চেয়ে এসেছেন, পুরো কওমি ধারার লোকজন। আপনি ব্রাহ্মণবাড়িয়া যারা বাধা দিয়েছে তারা কিন্তু কওমি মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষক, এবং এটা কি বিএনপির মিত্র, রাজনৈতিক মিত্র, এবার জোট করেছে বিএনপির সাথে, ভোট করেছে বিএনপির সাথে।
অথচ বিএনপি এমনভাবে প্রেমিং করে মনে হচ্ছে 11 দলীয় জোট এটা বাধা দিচ্ছে। পৃথিবীর কোনো শক্তি আছে সরকার চাইলে এটা থামাইতে পারে না? সরকার থামাচ্ছে না, কারণ সরকার তার মিত্রকে অখুশি করছে না, মিত্রকে দূরে ঠেলে দিচ্ছে না, তাকে এগুলো করার জন্য আরও বেশি সম্মতি দিচ্ছে। জলিয়া বা মুখ দিয়ে বলতে পারতেছে না আজকে জমিয়ত কোন জোটে রাজনীতি করেছে। জমিয়ত 6টা আসন নিয়ে বিএনপির সাথে রাজনীতি করে নাই? ব্রাহ্মণবাড়িয়া ওই জমিয়তের নেতারা ছিল না? ছিল তো। মানে জমিয়ত যে কয়টা, মানে 4টা বা 6টা হোক, ছিল তো। তো এখন এদেরকে কেন আপনি অ্যাকাউন্টেবল করছেন না? হ্যাঁ, বুঝলাম যে জমিয়তের এটা অপছন্দ হয়। জমিয়ত যদি কোনো কিছু অপছন্দ হয় সে যায় আদালতে যাক, তার অধিকার ক্ষুণ্ণ হলেই। যারা গান বাজনা করে তারাও আদালতে যাক। একটা তো আমরা তো এখানে বায়োলজিক মানে সোসাইটি তো আমরা এটা তো এক্সিস্ট করতে পারে না। এভাবে আপনি একজন আরেকজনের উপর হামলা করবে, এটা তো মানুষের সমাজ হতে পারে না, পশুর সমাজ। একটা মানে আপনার জাতি রাষ্ট্র কি এভাবে কেউ কারোর উপর হামলা করতে পারে? বা আইন শৃঙ্খলা বা এনেও যদি তাদের উপর হামলা যেটা করেছে সেটা তো সমর্থনযোগ্য না। এখন আসেন, সেলিম ভাই আমার উপরে অনেক মানে বিশুদ্ধার করলেন, যে আমার স্বৈরাচার পর্যন্ত বানাই দিলেন, পেতাত্তা আত্মা যা অনেক কিছু বানাইলেন। আমি একটু তো বলি যে শুনেন, যদি আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেলিম ভাইয়ের স্বৈরাচার মনে করি না। আমি মনে করি যে উনি বিগত ফেসিস্ট মানে সময়ে রাজপথের একজন লড়াকু। আমি দেখেছি রাজপথে, এবং আমরা একসাথে, আমি পেশায় সাংবাদিক থাকার কারণে ওনার নিউজ কভার করেছি। যখন অ্যাক্টিভিজম করার সুযোগ হইতো তখনও আমি দেখেছি। এজন্য আমি ওনাকে কিন্তু স্বৈরাচার বলবো না। তো আমি যেটা বলি, ওনার দলটা এখন যেটা, উনি তো আগে এলডিপি করতেন, এখন বিএনপি দলটা হচ্ছে এখন স্বৈরাচার হয়ে গেছে। দেখেন, এই যে বিএনপি গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, এই বিএনপিকে কি আপনি স্বৈরাচার ছাড়া অন্য কিছু মনে করতে পারেন? যে বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফাতে বলেছে স্বাধীন বিচার বিভাগ চাই, সে স্বাধীন বিচার বিভাগ মানছে না। আপনাদেরকে বলেছে যে বিরোধী দল যে না, যে বিএনপি সবচেয়ে গুমের শিকার হয়েছে, সে বিএনপি এখন গুম কমিশন মানে স্বাধীন গুম কমিশন চাচ্ছে না, মানবাধিকার কমিশন চাচ্ছে না। সে বিএনপি আজকে সংবিধানের 70 অনুচ্ছেদ বিএনপির প্রস্তাবনা ছিল রাষ্ট্র মেরামতের 31 দফায়, তারা আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া বাকি সব জায়গায় ফ্লোর কোর্স করতে পারবে। তারা আজকে রাষ্ট্রপতি নির্বাচন করেছে হাসিনার মানে তরিকা অনুযায়ী, মুজিবীয় সংবিধান অনুযায়ী। বিএনপি বলতে পারবে তাহলে এখন আমি যেটা বলি, দেখেন আরও মানে খুব কষ্টের জায়গাটা হচ্ছে পুরো পার্লামেন্টটা পর্যন্ত অকার্যকর হয়ে গেছে বিএনপির কারণে। কারণ এই 70 অনুচ্ছেদ অনুযায়ী এখন এমপিরা মানে প্রধানমন্ত্রী যেদিন যায় সংসদে ওই দিন বেশি কথা বলতে চায়, সিনিয়র এমপিরা কথা বলতে চায়, মন্ত্রীরা কথা বলতে চায়। আর যেদিন প্রধানমন্ত্রী যায় না, তারা সবাই স্পিকার যদি দেওয়ার সুযোগ কথা বলতে চায় না। এই যে 70 অনুচ্ছেদ দিয়ে একটা লোকেরে রাজা চতুর্দশ লুর জায়গা নিয়ে গেছেন, আবার কথাও বলতেছেন আপনারা। এখন আপনাদেরকে যদি আমরা কিছু বলি, আপনারা মনে করেন কি 6 মাসের একটা শিশু গভর্নমেন্ট, এই শিশু এখনো বড় হয় নাই, এই শিশুকে আরও সময় দেওয়া উচিত। শিশু গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য সচিবালয় যায়, ঘেরাও করে। আবার যখন আপনি কিছু করেন না করে, এটা বিরোধী দল হচ্ছে অযোগ্য। বিরোধী দল রাস্তাঘাটে মানে মারধর করে না, গাড়িতে পেট্রোল বোমা মারে না, গান ফাটা দিয়ে মানুষ মারে না। মানে আগের যে ওনারা যেরকম করতো আওয়ামী লীগের সময় থাকতে, বা আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ যেরকম ওনাদের সাথে করতো, ধরেন ওনাদের 91 96 যে গভর্নমেন্ট আওয়ামী লীগ বিএনপির মানুষ জনমানুষের মানে ভোগান্তি সৃষ্টি করা, ওই জায়গায় বিরোধী দল যায় না কেন, সেটাও নাকি বিরোধী দলের দোষ। বিরোধী দল বলেছে তারা জ্বালা উপরা রাজনীতি করবে না। আর যখন সচিবালয় যেন দ্রব্যমূল্য নিয়ে গ্যাস সংকট নিয়ে যায়, তখন আবার বলে যে বিরোধী দল নাকি স্বৈরাচার হয়ে গেছে। বিরোধী দল নাকি আবার স্বৈরাচার হয়ে যায়, যার ক্ষমতায় থাকে না সে আবার স্বৈরাচার হয়ে যায়। মানে পৃথিবীর মানে আপনার রাষ্ট্রবিজ্ঞানকেও মানে ওনারা নতুন করে রাষ্ট্রবিজ্ঞানের অন্য টার্ম নিয়ে আসতেছে, বিরোধী দল স্বৈরাচার হয়ে যায়। আমি ওনাদেরকে বলি, শুনেন, বিরোধী দল 6 মাসের মধ্যে যদি রাজপথে আন্দোলন নামা লাগে, তাহলে তো দায় হচ্ছে সরকারের। তোমরা 6 মাসের মধ্যে কেন চাঁদাবাজি করতেছো, টেন্ডারবাজি করতেছো, নিজের দলীয় খুনাখুনি করতেছো? তো তোমরা যদি 6 মাস ভালো থাকতে, তাহলে বিরোধী দল রাস্তা নামার দরকার ছিল না। 6 মাস সহ্য হয় না তোমাদের, চাঁদাবাজিতে নেমে গেলা। সরকারের সকল তুমি যে প্রতিশ্রুতি দিলা রাষ্ট্র মেরামতের 31 দফা সবগুলো ভায়োলেশন করলা, ওইটা তোমার 6 মাসের মধ্যে সব ভায়োলেশন করতে পারবা, আর বিরোধী দল রাস্তা যে আন্দোলন করতে পারবে না। তুমি বিরোধী দলের রাজনীতি শিখাবা। জি, শাহাদাত হোসেন সেলিম, কয়েকটি বিদেশি দূতাবাসে ইমেইল পাঠিয়ে হুমকি দিয়েছে কয়েকটি গোষ্ঠী। আগে আমরা দেখেছি বিষয়টি নিয়ে ডিএমপি এবং সিটিডিসির মধ্যে বৈঠকও হয়েছে। কিছুদিন আগে জাতিসংঘের একটি সতর্কবার্তাও আমরা দেখেছি। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরের মতো বলেছেন, আগেও বলেছিলেন, এপ্রিলের সময় যখন ইমেইলের সতর্কবার্তা এসেছিল তখনও বলেছিলেন জঙ্গি তৎপরতা দেশে নেই, জঙ্গি শব্দটাই তিনি বিশ্বাস করেন না। আবার একই সময়ে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব জাহিদুর রহমান বলেছেন বাংলাদেশে জঙ্গি আছে এবং সেটিকে শূন্যের কোঠায় নামানোর চেষ্টা করা হবে। একই সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য যদি সম্পূর্ণ বিপরীত হয়, আসলে জনগণ কোনটি বিশ্বাস করবে? সরকারের মধ্যেও কি ভাগ আছে কিনা?
সরকারের মধ্যে কোনো ভাগ নেই। আপনি জানেন যে আমাদের দেশের মধ্যে মাঝে মাঝেই জঙ্গি মতবাদটা একটু মানে মাথাচাড়া দিয়ে ওঠে। বিএনপি বিগত সরকারের আমলও এই জঙ্গিবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন তাকে কঠোর হস্তে দমন করেছে। যে বাংলা ভাই সানি সব বেশ কয়েকজনকে তারা মানে ফাঁসি দিয়েছে। তো আমরা দেখি যে সুযোগ পেলেই বিভিন্ন ধর্মান্ধ গোষ্ঠী ছোটোখাটো জঙ্গি একটা তৎপরতা করতে চায়। তারা যে কতল করা, তারপর খুন করা, এগুলোকে তারা তাদের ধর্মের একটা অত্যাবশ্যকীয় বিষয় বলে মনে করে। জিহাদ করাটাকে ইত্যাদি ইত্যাদি কিছু আছে যাদের মাথা নষ্ট তারা আর কি, তাদের বিরুদ্ধে আমাদের সবসময় পদক্ষেপ থাকবে এবং আমরা এটাকে জনসচেতনার উপর নির্ভর করতে ছেড়ে দিতে বলি এবং জনগণকে সচেতন হতে বলি। আমি আগারও বলছি জঙ্গি তৎপরতা নেই, এটা কি বিশ্বাস না, একেবারে জঙ্গি তৎপরতা নেই, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এটা জঙ্গি কিছু আছে, তাদেরকে চোখে চোখ রাখতে হবে এবং তাদের শিকড়টাকে উপরে ফেলতে হবে, যেভাবে ডক্টর জাহিদুর রহমান বলেছে। তো আমরা আসলে যে ধরেন যে জিনিসগুলো এখন হচ্ছে, আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে যদি গ্রহণ করি, যে বাউলদের উপর আক্রমণ, নৌকাবাহিনী বন্ধ করা, পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানের আক্রমণটা, এই জিনিসগুলো কোনোভাবেই আমরা জামায়াতে ইসলামের একটা ইফতার পার্টিতে গিয়েছি, 10,000 লোকের সমাবেশ, সেখানে কোনো নারী সাংবাদিককে অ্যালাউ করে নেই এবং ক্যামেরাম্যানকে অ্যালাউ করে নেই। কদিন আগে আমি একটা টকশোতে গিয়েছি, রাত 8টার টকশো, 7টা বাজে আমাকে বললো যে এরকম সমস্যা আছে, যে আমার সাথে একজন ইসলামিক দলের টক শো অংশগ্রহণ করার কথা, তিনি টেলিফোন করে জানতে চেয়েছেন যে ওনাদের উপস্থাপক কি নারী না পুরুষ। যখন বললো যে নারী, তখন বলতো আমি তো টক শোতে আসবো না। তখন বাধ্য হয়ে সেই টক শো যিনি উদ্যোক্তা বা যিনি প্রযোজক, তাকে তাৎক্ষণিকভাবে অন্য অতিথি ঠিক করতে হয়েছে। তো আমরা আসলে জানি যে কারা এগুলো করছে, যারা এগুলো প্রশ্রয় দিচ্ছে। তো আমরা সেই ধর্মান্ধ গোষ্ঠীর পক্ষে নই এবং আমরা তাদের কোনো রকম প্রশ্রয় দিতে রাজি নই, সেটা যেই হোক, যে নামেই হোক না, কারণ এটা আমাদেরকে একেবারে ধ্বংস করে দিবে, জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে এবং আমাদের দেশটাকে একটা অন্ধকারের অতল গভ্যে নিমজ্জিত করবে। আমরা আসলে আলোকিত সমাজ চাই, আমরা আবার অন্ধকারে নিমজ্জিত হতে চাই না। জি, জলি তালুকদার, বাংলাদেশের জঙ্গিরা সেল গঠনের চেষ্টা করছে বলে জাতিসংঘ সতর্ক করেছে। আল কায়দার কথা বলছে, পুলিশ বলছে তাদের কাছে এমন কোনো তথ্য নেই। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আমি আপনাকে বলছিলাম, সাদাত সেলিম বললেন যে না, জঙ্গি তৎপরতা আছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একদম ভিন্ন। সেক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরে ঢাকা এবং আশপাশের এলাকায় উদ্ধার বিভিন্ন বোমা এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই ঘটনা নিয়েও আপনি নিশ্চয়ই অবগত। তাহলে এই যে যদি জঙ্গি তৎপরতা না থাকে, তাহলে বোমা, এই যে বিস্ফোরক কাদের কাছ থেকে উদ্ধার করা হচ্ছে বা তাদের পরিচয় কি? ওইটা তো আসলে পুলিশের কাজ, সরকারের কাজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ পরিচয় কি বের করা। তবে ঘটনাবলী, এটা তো ইতিহাস থেকে আমাদের শিক্ষা, সব ঘটনাবলী যে ঘটে সেটার অনেক রাজনৈতিক কারণ থাকে পিছনে। আর জাতিসংঘ যে সতর্কবার্তা দিয়েছে, আমাদের সরকারের 2জন গুরুত্বপূর্ণ লোক দুই ধরনের বক্তব্য দিয়েছে, আমার মনে হয় সেটা আমরা একটু ক্রিটিসাইজ করা উচিত এবং সেইটা সতর্কবার্তাটা নিয়ে সেটা খতিয়ে দেখা উচিত। এবং পরিস্থিতিও তো বলে না যে একদম আমাদের পরিস্থিতি এই জায়গাটার ঊর্ধ্বে উঠে গেছে, যেটা সেলিম ভাই বললেন সেই জায়গাটা। কিন্তু আমি আর কিছু পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ আমি বলতে চাই আর কি। এই সরকারের 6 মাস এবং এই সরকার যে প্রত্যাশা আমরা করেছিলাম আর কি, গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করবে, দেখেন ইউনূস সরকার হচ্ছে নির্বাচনের 3 দিন আগে করলো। এই সরকার এনসিপি, দেখেন এই সব ক্ষেত্রে কিন্তু এনসিপি, বিরোধী দল, বিএনপি সব এক। 44টা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারিকরণ করা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এনসিপি বলেন, 11 দল বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সব এক। এখন আমরা একমাত্র বলতেছি যে এই প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ করবেন না। আমাদের জ্বালানির যে সমস্যা, এবং আপনারা দেখছেন যে কিভাবে জ্বালানি খাতকে বেসরকারিকরণ করা বা একটা লোটেরা গ্রুপকে দিয়ে দেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। এই যে আমাদের যে সংকট এবং আমদানি নির্ভরতা, যেগুলো আসলে বেসিক বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে বা বাংলাদেশকে সার্ভাইভ করাইতে হলে বেসিক প্রয়োজন, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে এই দলগুলো সব এক। তাদের এই জায়গায় কোনো বেসিক অর্থনীতির ক্ষেত্রে আর কি, বা এই জায়গায় হচ্ছে সব দলগুলো এক হয়ে যায়, সরকারি দল, বিরোধী দল, পার্লামেন্টে সব এক হয়ে যায়। তো আমার মনে হয় যে এই জায়গায় হচ্ছে তাদের কোনো বিরোধিতা নাই।
এবং লুটপাটের ক্ষেত্রেও যদি আমরা হিসাব করে দেখি, সে খালি মানে এক গ্রুপকে দোষ দিয়ে তো লাভ নাই। লুটপাটের ক্ষেত্রেও কিন্তু কারো কোনো বিরোধিতা নাই। আমরা সবই জানি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাইকে চোখের সামনেই বড় হতে দেখেছি অনেককে, এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে দেখেছি অনেককে। ফলে আমাদের কিছু অজানা নয়। ফলে আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশটা যেমন অসাম্প্রদায়িকতার জন্য যে লড়াই, সেই লড়াইটা যখন করবে, এই লড়াইটায় সবাই সম্পৃক্ত হবে। আমার মনে হয় অসাম্প্রদায়িক প্রত্যেকটা মানুষ হবে। কিন্তু বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের প্রশ্ন এবং 44টা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণের বিরুদ্ধে যে অবস্থান, এবং হচ্ছে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ খাত, এবং আমাদের বাণিজ্য মন্ত্রী এশিয়া এনার্জির সাথে এত বড় লড়াই হলো। আপনি দেখলেন যে তরিকুল সালিকিনরা জীবন দিল, আমরা এত বড় লড়াই করলাম, তারা আবার 26শে আগস্ট সেই দিবস, এবং তারা আবার বলতেছে যে এখানে ওপেন পিট করা হবে। তো এই যে মানে তাদের ইতিহাস থেকে শিক্ষা নেন আমাদের রাজনৈতিক দলগুলো আর কি, বিশেষ করে বর্জীয় রাজনৈতিক দলগুলো, এটা খুবই দুঃখজনক আর কি। তো আমরা আশা করি সেটা শিক্ষা নেবে এবং সেই অবস্থার পরিবর্তন ঘটাবে, এবং অভ্যুত্থান এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র, ভোটাধিকারের যে প্রয়োগ আমরা করতে পেরেছি, এবং সে গণতন্ত্র তো অনেক দূরের বিষয়, সেটার অনেক রকম আছে। ভোটের অধিকার যে আমরা প্রয়োগ করতে পেরেছি, একটা নির্বাচিত সরকার হয়েছে, আমরা আশা করব এই 6 মাসের মধ্যে তাদের পরে একটা রিয়েলাইজেশন হবে এবং এগুলো পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর না হলে আমাদের লড়াই তো আমাদের করতেই হবে আর কি। জি, আমরা নিশ্চয় সেই প্রত্যাশা রাখি যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অ্যাটলিস্ট উন্নতি হয়। এবং কিছু যুক্ত করবেন 10 সেকেন্ড, একদম 10 সেকেন্ড। জ্বালানি নিয়ে আমরা বারবার বলি, বিএনপি জ্বালানি নিয়ে জনগণের সাথে এক ধরনের মানে প্রতারণা করছি। বিএনপি জ্বালানি সংকটের কারণে আজকে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, এবং বাণিজ্য চুক্তি নিয়ে আমরা বলেছি। বরং আপনারা বলতে চান যে আমরা যে বাণিজ্য চুক্তি না বললে দোষটা দিতে পারবেন, এর জন্য আপনারা এটা বলেন। না, আপনি বাণিজ্য চুক্তি আমাদের থেকে আপনারা বেশি বলেন না। আপনারা বলেন শুধু রাস্তাঘাটে, আমরা সব জায়গায় বলেছি। এই বড় বড় কথা বলে আপনারা শিখছেন না। আপনি বাণিজ্য চুক্তি নিয়ে আপনারা কোন জায়গায় বলেছেন? আপনারা শুধু শাহবাগে বলেছেন, আমরা পার্লামেন্ট থেকে সব জায়গায় বলেছি। আপনারা বড় হইছেন, বড় বড় কথা বলেন আপনারা। বরং এই যে জ্বালানি নিয়ে উনি যে কথাটা বললেন, যে জ্বালানি নিয়ে আমরা মানে কথা বলি নাই। জ্বালানি নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ আমরা করেছি এবং রোডম্যাপ আমরা দিয়েছি। ওনারা বা বিএনপি কেউ রোডম্যাপ দেয়নি। এবং আমরা আপনাদের তিনজন আলোচনা নিশ্চয়ই চলমান থাকবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে এসে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।